আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। শুরুতেই জানিয়ে দেব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। কোরবানির ঈদ সামনে রেখে একটি স্থায়ী ছাড়াও 11টি অস্থায়ী হাটের পরিকল্পনা করছে ঢাকা দক্ষিণ সিটি। তবে সীমানা জটিলতায় আফতাবনগর হাট নিয়ে রয়েছে জটিলতা, আর মেরাদিয়ায় অস্থায়ী হাট বসানোর উপর নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর জিল্লুর রহমান বলেছেন, হাট বসানোর ক্ষেত্রে এবছর নিয়ম নীতি পালনে থাকবে কঠোরতা। সাকিবুর রহমানের রিপোর্ট। কুরবানির ঈদকে কেন্দ্র করে প্রতি বছর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সারুলিয়ায় একটি স্থায়ী সহ অস্থায়ী হাটের অনুমতি দেয়। এবারও 11টি হাটের জন্য দরপত্র প্রকাশ করেছে তারা। বনশ্রী সংলগ্ন মেরাদিয়া হাট বসানোর দরপত্র দেয়া হলেও রিট হয় হাইকোর্টে। বাসিন্দাদের দুর্ভোগের কথা বিবেচনায় হাট না বসানোর নির্দেশ দেয় আদালত। সীমানা নিয়ে জটিলতা থাকায় আফতাবনগর হাটের দরপত্রে নিজ নিজ এলাকা উল্লেখ করে 2 সিটি কর্পোরেশন ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আফতাবনগর হাট, যেটা উত্তর সিটি কর্পোরেশনের সঙ্গে সংশ্লিষ্ট, যার একটা পিছন সাইডে আমাদের একটা জায়গা আছে, সেখানে যদি এখানে উত্তর সিটি কর্পোরেশনের প্রথম দিকের অংশটায় হাট হয় তবেই আমাদেরটা হবে, অন্যথায় হবে না। কারণ হলো যে উত্তর সিটি কর্পোরেশনের ওই এন্ট্রান্স পথ দিয়ে আমাদের অংশে আসতে হয়, অন্য বিকল্প পথ নেই। গেল বছরগুলোতে হাট বসানোর জন্য নির্দিষ্টভাবে জায়গার কথা উল্লেখ না করে তৎসংলগ্ন এলাকার কথা বলা হতো। এতে যে যার ইচ্ছে মতো হাটের পরিধি বাড়িয়ে নিত। এজন্য এবার নির্দিষ্ট স্থান উল্লেখ করে দেয়া হয়েছে। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যেটা দেখা যায় যে অমুক জায়গা এবং তার তৎসংলগ্ন বা আশপাশ এলাকায় এই কথা লেখা থাকার কারণে মানুষ সব জায়গায় হাট বসায় ফেলে। এটা যাতে না হয় এই জন্য নির্দিষ্ট জায়গায় এটা সীমাবদ্ধ থাকে, এই পদক্ষেপটা আমরা এবার নিয়েছি। উল্লেখ করে দিয়েছি যে হাটটা আসলে কোথায় বসাতে হবে। ঢাকা শহরে তো আমাদেরও তো কনজাম্পশন লিমিটেশন আছে, সেই কনজাম্পশন লিমিটেশনে আমরা চিন্তা করছি যে গরুর হাটটা যদি ছোটও হয় তাতে খুব সমস্যা হবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় থাকবে আলাদা নজর। এজন্য কেউ ইজারার শর্ত ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানায় দক্ষিণ সিটি। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। প্রকাশ্যে চাঁদাবাজি চলছে ঝিনাইদহের কালীগঞ্জ শহরে। পণ্যবাহী ট্রাক, ইজি বাইক, রিকশা এবং ভ্যান থেকে টোলের নামে তোলা হচ্ছে লাখ লাখ টাকা। নানা রঙের স্লিপ দিয়ে এই টাকা তোলা হয়। দাবি করা টাকা দিতে ব্যর্থ হলে যানবাহনের চালকদের নানাভাবে হয়রানি করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। ঝিনাইদহ থেকে শিবলুজ্জামানের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। ঝিনাইদহের কালীগঞ্জ শহরের প্রবেশ পথগুলোতে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পণ্যবাহী ট্রাক, ইজি বাইক, রিকশা ও ভ্যান থেকে টোলের নামে এভাবে তোলা হচ্ছে চাঁদা। শহরের বৈশাখী তেল পাম্প, মেন বাস স্ট্যান্ড, কোটচাঁদপুর রেলগেট, নলডাঙ্গা রোড ও হাসপাতাল রোডে প্রতিদিনই পৌরসভার নাম ভাঙিয়ে লাখ লাখ টাকা আদায় করা হচ্ছে। ভ্যানের লাইসেন্স নেই তাদের থেকে 10 টাকা নিই, আর যাদের লাইসেন্স আছে তাদের কোনো টাকা নিই না। আর আলম সাধু, নসিমন, করিমন ওইটাতে 20 টাকা করে নিই। অনেকে ভাবে এটা চাঁদাবাজি, আসলে তো এটা চাঁদাবাজি না। এই ক্ষেত্রে পৌর প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে যে আমাদের যেন একটা আইডি কার্ড থাকে। স্বল্প আয়ের এসব মানুষের কাছ থেকে প্রতিদিন এভাবে চাঁদা আদায় করায় যাত্রী ও যানবাহন চালকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এখানে ঘটনার টোল আদায় করছে পৌরসভা ইজারা দিয়ে, সেই হিসেবে টোল আদায় করছে। ভাই বলছে যে টাকা কিসের টাকা আছে পৌরসভার টাকা, আমি পৌরসভার টাকা আমি দিই না, আমি চলে আসছি। তবে এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কালীগঞ্জ থানার ওসি। চাঁদা আদায় বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয় চালকদের। নাদিরা সুলতানা, আরটিভি। মঙ্গলবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে 2 পুত্রবধূকে নিয়ে ঢাকায় ফিরবেন তিনি। বিএনপির প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে বলেন, 5 মে সোমবার লন্ডন থেকে রওনা হয়ে ঢাকায় পৌঁছবেন 6 মে মঙ্গলবার। গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব জানিয়েছেন, খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে প্রস্তুতি নিচ্ছে নেতাকর্মীরা। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। 4 মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার সন্ধ্যায় গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে প্রস্তুতিমূলক যৌথ সভা শেষে এইসব কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশপ্রেমিক মানুষ আজকে তারা
অত্যন্ত উৎসাহিত, উজ্জীবিত যে তাদের প্রিয় নেত্রী দেশে ফিরে আসবেন। তিনি বলেন, খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর সময় সুশৃঙ্খলভাবে অবস্থান করতে হবে দলের নেতাকর্মীদের। আমাদের দলীয় নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা অত্যন্ত শৃঙ্খলা সহকারে রাস্তার দুই ধারে কোনো যানজট সৃষ্টি না করে তারা তাদের নেত্রীকে, এই মহান নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবেন। আমরা যেটা সাজেস্ট করেছি যে এক হাতে জাতীয় পতাকা, আরেক হাতে দলীয় পতাকা দিয়ে আমরা তাকে অভ্যর্থনা জানাবো। ভোগান্তি এড়াতে সাধারণ মানুষকে বিমানবন্দর থেকে কাকলী পর্যন্ত সড়ক এড়িয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করার অনুরোধ জানান মির্জা ফখরুল। জনগণের কাছে আমাদের আহ্বান থাকবে, এই ফ্লাইটটি আসার পরে বা আগে তারা যেন বিমানবন্দর থেকে কাকলী পর্যন্ত নিচে যে রাস্তা আছে সেটাকে অ্যাভয়েড করে এলিভেটেড এক্সপ্রেসওয়েটাকে যেন নেওয়ার ব্যবস্থা করে। এবারে ফিরতি যাত্রায় খালেদা জিয়ার সঙ্গে থাকছেন তার দুই পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও আরাফাত রহমান কোকুর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান। বিপুল দেবরাই, RTV, ঢাকা। রাজধানীর পল্টনের সাব্বির টাওয়ারের ছাদে অবৈধ স্থাপনা থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের উপপরিচালক সালেউদ্দিন। গেল রাতে আগুন নিয়ন্ত্রণে আনার পর ব্রিফিংয়ে আরও জানানো হয়, বহুতল ভবনটিতে ছিল না পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা। আগুন নিয়ন্ত্রণেও ফায়ার সার্ভিসকে বেগ পেতে হয়। এর আগে ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় রাত 8:30টায় লাগা আগুন 4 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। আগুনটা ছিল এই 11 তলা ভবনের ছাদে, আরেকটা টিন শেড ভবন ছিল প্রায় পুরো ছাদ জুড়েই, এবং এই টিন শেডের ভিতরে প্রচুর পরিমাণ বৈদ্যুতিক সাজ সরঞ্জামাদি বিভিন্ন রকম মালামাল ছিল, এবং এতে ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা ছিল না। উপরে আমাদের পানি নিয়ে ওখানে পানির প্রেসার পাওয়া এবং আমাদের উপরে উঠা নামা কাজ করা, এটা খুবই কষ্টকর ছিল। ইলিশের অভয়াশ্রম পদ্মা মেঘনায় মার্চ এপ্রিল 2 মাসের নিষেধাজ্ঞা শেষে মাছ ধরাতে ব্যস্ত জেলেরা। জেলে পাড়াগুলো আগের মতোই সরগরম হয়ে উঠেছে। কেউ মাছ ধরতে নদীতে যাচ্ছেন, কেউ জাল ঠিক করছেন, আবার কেউ ধরে আনা মাছ নদীর পাড়েই বিক্রি করছেন। তবে অনেক আশা নিয়ে নদীতে নামলেও কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন জেলেরা। চাঁদপুর মাছঘাটে গেল বছর প্রতিদিন 7 থেকে 800 মণ ইলিশ মাছ বেচা কেনা হয়েছিল। তবে এবার ইলিশ ধরা না পড়ায় মাছঘাটে অধিকাংশ ব্যবসায়ীরা অলস সময় পার করছেন। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ চৌধুরী। শরীফ, নিষেধাজ্ঞা তো শেষ, তো এখন নদীতে জাল ফেলে জেলেরা কেমন মাছ পাচ্ছেন? রেদওয়ানা, নিষেধাজ্ঞা শেষ হওয়ার আজ 5ম দিন, অর্থাৎ 5 দিন অতিবাহিত হয়েছে নিষেধাজ্ঞা শেষ হওয়ার। জেলেরা এবং ব্যবসায়ীরা অনেক আশা নিয়ে 2 মাস অপেক্ষা করেছিল যে নদীতে ভরপুর মাছ পাবে, কিন্তু সে আশা ঘুরে বালি অনেকটাই, কারণ তারা নদীতে গিয়ে তেমন মাছ পাচ্ছে না। অর্থাৎ চাঁদপুরের সর্ববৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র যে মাছঘাটটি, সেই মাছঘাটটি গত বছরেও এই সময় ছিল সরগম, অর্থাৎ ডাক হাঁক ক্রেতাদের এবং বিক্রেতাদের ডাক হাঁকে সরগম ছিল। কিন্তু আজ 2 মাস বন্ধ থাকার পর আজ এই 5ম দিনে আমি সেই অবতরণ কেন্দ্রে এসে দাঁড়িয়েছি, অর্থাৎ চাঁদপুর মাছঘাটে। সেখানে কোনো ক্রেতা নেই, মাছের সরগম নেই। অধিকাংশ ব্যবসায়ীরা অলস সময় কাটাচ্ছে। এখানে আমি দেখতেছি যে কিছু মাছ এসেছে নদী থেকে, তবে খুবই সামান্য। ক্রেতারাও আসছে না, কারণ নদীতে যে মাছ এসেছে সেই মাছগুলির দাম অসম্ভব। কারণ আমি একটু দেখাতে চেষ্টা করব যে এই মাছগুলা, এই নদীর মাছ, এগুলি এখন বিক্রি হচ্ছে 3500 টাকা কেজি দরে। অর্থাৎ এগুলি দর্শকের থেকে ক্রেতারা কিনবে যে সে আশায় ঘুরে বালি। তো আমি একটা কথা জানিয়ে রাখছি যে অনেক জেলে এখন নদীতে নামছে না, কারণ নদীতে মাছ পাওয়া যাচ্ছে না বলেই তাদের তেলের পয়সা পুড়িয়ে আসবে না, এই জন্য তারা অনেকে নদীতে নামছে না। কারণ এখন নদীর পানি খুব কম এবং নদীর দূষণ। ব্যবসায়ীরা বলছে যখন
বৃষ্টি বাদল এবং নদী উত্তাল থাকবে, ঠিক তখনই ইলিশ মাছ পাওয়া যাবে। তাছাড়া সাগরেও এখন অভিযান চলছে, সেজন্য সাগর থেকেও কোনো ইলিশ মাছ চাঁদপুর ঘাটে আসছে না, যার জন্য চাঁদপুরের ব্যবসায়ীরা খুবই অলস সময় কাটাচ্ছেন এবং বিচিকেনা একদম নেই বললেই চলে। তো এই ছিল আমার কাছে চাঁদপুরের ইলিশটি সর্বশেষ। রেদওয়ানা। শরীফ, ধন্যবাদ আপনাকে। চাকুরির প্রলোভন দেখিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধে পাঠানো হয়েছে টাঙ্গাইলের নাজির উদ্দিনকে। 16 এপ্রিলের পর তার সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি পরিবারের সদস্যরা। এতে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে তাদের। নাজির উদ্দিনকে ফিরিয়ে আনতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তারা। মিলেছে সব ধরনের আশ্বাসও। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। ভাগ্য ফেরাবার আশায় গত বছরের 15 ডিসেম্বর একটি প্যাকেজিং কোম্পানিতে চাকরি নিয়ে রাশিয়া যান টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কুরমুশি গ্রামের নাজির উদ্দিন। এজন্য ঢাকার এসপি গ্লোবাল নামের একটি প্রতিষ্ঠানকে দেন 12 লাখ টাকা। তবে পরিবারের অভিযোগ, রাশিয়ায় প্যাকেজিং কোম্পানিতে নয়, নাজিরের ঠাঁই হয়েছে রুশ সামরিক বাহিনীতে। 16 এপ্রিল ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যাবার আগে তার সঙ্গে শেষবারের মতো কথা হয় পরিবারের। তখন জানা যায় 14 দিন প্রশিক্ষণ দিয়ে তাকে পাঠানো হচ্ছে রণাঙ্গনে। আমি আমার ছেলেকে বিদেশ পাঠাই রাশিয়া দালালের মাধ্যমে। সে দালাল আমাকে বলছে যে দিচ্ছে আমাকে প্যাকেজিং ভিসা। প্যাকেজিং ভিসাতে সেখানে নিয়ে আমার ছেলেকে সেনাবাহিনীতে করছে। হঠাৎ করে সে ফোন দিয়ে বলতেছে যে আমার আজকে ফ্রন্ট লাইনে নিয়ে যাব, ফ্রন্ট লাইনে নিয়ে যাবো। আজকের পরে ঠিকার কথা হবো কিনা জানি না। আমার স্বামীরা যেভাবেই হোক এখন যে অবস্থাতেই আছে না কেন, সরকার যেন আমার স্বামীকে আইনে দেয়, বাড়িতে ফেরত এনে দেয়। 2 সপ্তাহ আগে সে ফোন দিয়ে বলে যে তাকে এখন ফ্রন্ট লাইনে যুদ্ধে নিয়ে যাওয়া হইতেছে। সে কবে যোগাযোগ করতে পারবে তার কোনো ঠিক ঠিকানা নেই। দালালের চক্রান্তে দালাল কয়ে নিছে যে কাঠনের কাজ দিব, কিন্তু জানা নিয়ে সে যুদ্ধ ক্ষেত্রে নিয়ে বেঁচে ফেলাইছে। যে দালাল নিছে আমরা তার জন্য একটু শাস্তি চাই, এই চক্রে জানে আর কারণে না ফেলায়। এদিকে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতায় নাজিরকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের দিগলকান ইউনিয়নের নাজির উদ্দিন নামক যে ব্যক্তি প্রবাসে যে একজন ট্রাভেল এজেন্সির মধ্যে যে প্রতারণার শিকার হয়েছে, তিনি ইউক্রেন রাশিয়া যুদ্ধের সাথে ইতিমধ্যে সম্পৃক্ত হয়েছেন। যদি এই বিষয়ে যদি সংশ্লিষ্ট পরিবার যদি কোনো আইনগত সহায়তা চেয়ে থাকে, তাহলে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ পূর্বক আমরা তাকে আইনগত সহায়তা করার জন্য প্রস্তুত। নাজির উদ্দিনকে রুশ সামরিক বাহিনীতে পাচারে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবার ও এলাকাবাসীর। আব্দুল হামিদ, RTV। দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে বেশ কিছু নিত্যপণ্যের দাম কমেছে। বর্তমানে পেঁয়াজ কেজি প্রতি 2 টাকা কমে 48 টাকা, রসুন কেজি প্রতি 10 টাকা কমে 120 টাকা, আদা কেজি প্রতি 20 টাকা কমে 80 টাকা এবং শুকনো মরিচ কেজি প্রতি 100 টাকা কমে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে সরবরাহ বৃদ্ধির কারণে দাম কমেছে বলছেন খুচরা বিক্রেতারা। এদিকে কোরবানি ঈদকে সামনে রেখে হিলি স্থলবন্দর দিয়ে জিরা এবং আদার আমদানি বৃদ্ধি পেয়েছে। হিলি কাস্টমসের তথ্য অনুযায়ী গেল 3 দিনে হিলি স্থলবন্দর দিয়ে প্রায় 500 মেট্রিক টন জিরা এবং 100 মেট্রিক টন আদা আমদানি হয়েছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে হিলি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, কোরবানি ঈদ সামনে, তো ঈদকে সামনে রেখে হিলিতে মশলার দাম এবং সরবরাহ কেমন? যে রেদওয়ানা, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন অবস্থান করছি হিলির বাজারে। আসলে এই যেহেতু আর কিছুদিন পরে কুরবানি ঈদ, এই কুরবানি ঈদকে সামনে রেখে বেশ কিছু নিত্যপণ্যের কিন্তু সরবরাহ কিন্তু বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আদা এবং রসুন, পেঁয়াজ, এগুলো কিন্তু এই কুরবানি ঈদে কিন্তু অনেকটাই চাহিদা থাকে, যার জন্য কিন্তু এই চাহিদা, যেরকম চাহিদা তার চেয়ে কিন্তু বেশি পরিমাণ এখনো বাজারে সরবরাহ আছে বা মজুদ আছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। যার জন্য কিন্তু ইতিমধ্যে কিন্তু অনেকটাই দাম কমে গেছে। বিশেষ করে আপনাকে জানিয়ে রাখি, পেঁয়াজের দাম কিন্তু কেজি প্রতি 2 থেকে 5 টাকা কমে 48 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এটি হচ্ছে ভালো মানের কিন্তু পেঁয়াজ। সেই সঙ্গে কিন্তু আদার দামটাই কমে গেছে। আদা কেজি প্রতি 20 টাকা কমে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সেই সঙ্গে রসুনের দামটাও কমে গেছে। রসুন আপনার আমরা দেখেছিলাম গত কয়েকদিন আগেও কিন্তু বিক্রি হচ্ছিল 140 টাকা কেজি দরে, সেটি এখন বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি একটি খুশির খবর, সেটি হচ্ছে শুকনো মরিচের দাম। শুকনো মরিচ কিন্তু আপনার আমদানি বৃদ্ধি হওয়ার কারণে এখন কিন্তু কেজি প্রতি 100 টাকা কমে শুধুমাত্র 180 থেকে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে কিন্তু জিরাও কিন্তু অনেক
অনেকটা দাম কমেছে। জিরা আমরা দেখেছিলাম যে 600-650 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, সেটি এখন প্যাকেট প্রতি অর্থাৎ ভালো মানের জিরা যেটি সেটি কিন্তু 610 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু ডিমের দামটি কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে। ডিম আমরা গত সপ্তাহে দেখেছিলাম যে 30টি ডিমে অর্থাৎ খাসিপতি বিক্রি হচ্ছিল আপনার 290 টাকা, সেটি এখন খাসিপতি আপনার 20 টাকা বৃদ্ধি পেয়ে 310 থেকে 320 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে। এতে কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে অর্থাৎ সাধারণ ক্রেতারা বলছে যেহেতু আমিষের চাহিদা পূরণের জন্য ডিমের কিন্তু অনেকটা প্রয়োজন রয়েছে, যার জন্য এই নিত্য অর্থাৎ মধ্যবিত্ত মানুষের কিন্তু এই চাহিদা পূরণের জন্য এই ডিমটা কিন্তু অনেকটা প্রয়োজন হয়। ডিমের দাম কিন্তু হঠাৎ বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু অনেকটা বিপাকে পড়েছে। সেই সঙ্গে কিন্তু আপনার সবজির দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। কাঁচামরিচের দাম আমরা দেখেছিলাম যে গত সপ্তাহে 30 থেকে 40 টাকা, সেটি এখন একটু দাম বৃদ্ধি পেয়েছে। এতে কিন্তু কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে এখানকার সাধারণ ক্রেতাদের। তবে যারা এই যে আদা, রসুন, পেঁয়াজ এইসব বাজারে আমি খোঁজ নিয়ে দেখেছি, এইসব খুচরা বিক্রেতারা বলছে যে মোকামে প্রচুর পরিমাণ কিন্তু এগুলো সরবরাহ রয়েছে, যার জন্য হয়তোবা আগামী অর্থাৎ কুরবানি ঈদে এসব দাম বৃদ্ধি পাবে না। তবে ভারত থেকে পেঁয়াজ আমদানি বিষয়টি যেটি একটি বিষয় আপনাকে জানিয়ে রেখে যে এখানকার যারা খুচরা ব্যবসায়ী রয়েছে, যেহেতু সামনে কুরবানি ঈদ, এই কুরবানি ঈদকে সামনে রেখে কিছু কিছু অসাধু ব্যবসায়ী অর্থাৎ মোকামে কিছু কৃষকরা তারা কিন্তু এই বেশি দামে বিক্রি করতে পারে। এমনটি কিন্তু যদি বৃদ্ধি করে অর্থাৎ দেশি বাজারে যদি দেশি পেঁয়াজের দাম বৃদ্ধি পায়, সেক্ষেত্রে ভারত থেকে পেঁয়াজ আমদানি করলে হয়তো দামটা অনেকটাই নাগালের মতো। এখন পর্যন্ত বলা চলে যে বাজার কিছুটা স্বাভাবিক রয়েছে, হয়তো আগামীতে দাম বৃদ্ধি হবে না এমনটি কিন্তু আশ্বস্ত করেছে এখানকার ব্যবসায়ীরা। তো এই ছিল আমার কাছে দিনাজপুরের হিলি থেকে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ। রিদওয়ানা, আজিজ, ধন্যবাদ আপনাকে। কুমিল্লার গোমতী নদীর চরের জমিতে এবার করলা চাষে বাম্পার ফলন হয়েছে। দাম ভালো পাওয়ায় খুশি এই অঞ্চলের কৃষকরা। অন্যান্য বছর জেলার বাইরে থেকে করলা আমদানি করা হলেও এবার স্থানীয় বাজারেই ক্রেতাদের চাহিদা পূরণ করে করলা পাঠানো হচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। আবুল খায়েরের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন নামিয়া তানজিল মাহমুদ। কুমিল্লার দেবিদ্বার উপজেলা গোমতী নদীর পাশের পলিমাটি করলা চাষের জন্য খুবই উপযোগী। বাড়েরার চর, খলিলপুর, আসানপুর, বালিবাড়ি চর সহ আশপাশের চর এলাকার অর্ধশতাধিক কৃষক অন্তত 10 একর জমিতে এবার করলা চাষ করেছেন। চলতি মৌসুমে বৃষ্টি কম হওয়ায় চরে করলার আবাদ ভালো হয়েছে। জমিতে প্রতি কেজি করলা পাইকারি দরে বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকায়। শুধু বাড়েরার চরে 40% জমিতে করলা চাষে খরচ 30,000 টাকা হলেও বিক্রি হয়েছে 2.5 লক্ষ টাকা। 80% জমির করলা বিক্রি হয়েছে 4.5 লক্ষ টাকায়। কৃষি বিভাগ থেকে জানা যায়, এবছর দেবিদ্বার উপজেলায় 35 একর জমিতে করলার আবাদ হয়েছে। অন্য বছরের থেকে এই বছর ডাবল লাভ। এই বছর আমাদের কানি খেতে খরচ গেছে 30,000, বিক্রি হয়েছে 3 থেকে 3.5 লাখ টাকা কানি খেতে 30 শতকে। টাকাটা তো বড় কথা না, কিন্তু জিনিসটা তৈরি করা হয়েছে সবচেয়ে বড়। উন্নয় করছে এও 80 শতক ক্ষেত প্রায় 4 লাখ টাকার মতন বেচা হয়েছে। আমি করছি আল্লাহ দিলে এও 4-5 লাখ টাকার মতন বেচা হয়েছে। করলার ফলন খুব ভালো হয়েছে, এবার দরও ভালো পাইছি, 60-70টা দর পাইছি। বৃষ্টি না হওয়ার কারণে লাভবান আমাদের অনেক। চরাঞ্চলে কৃষকদের সার্বিক সহযোগিতা ও প্রশিক্ষণের মাধ্যমে আরও উন্নত ফলনের সম্ভাবনার কথা জানিয়েছেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। এই বছর যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের করলাতে বাম্পার ফলন হয়েছে এবং বাজারে দাম ভালো, আবহাওয়া আমাদের অনুকূলে আছে। তো সব মিলিয়ে আপনার এবার কৃষক ভালো লাভ পাবে বলে আমরা আশা প্রকাশ করতেছি। এখন আমাদের পরিকল্পনা হচ্ছে ভবিষ্যতে আমরা যে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস বা গ্যাপ, এটা নিয়ে কাজ করব আমাদের পার্টনার প্রোগ্রামের আওতায়। কৃষকদের সহায়তার জন্য এভাবেই এগিয়ে আসবে সরকার, এমনটাই প্রত্যাশা চাষিদের। লামিয়া তানজিল মাহমুদ, RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।